রুমে নিজেদের চাহিদা মেটাতে ব্যস্ত দুজন ব্যক্তি। কিম থেয়ং আমাদের গল্পের নায়িকা, বয়স 21 বছর, এবার অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আর জিয়ন জাংকুক আমাদের গল্পের নায়ক, বয়স 27 বছর, যে একটি কোম্পানির মালিক। ওদের মধ্যে কিসের সম্পর্ক তা তোমরা গল্পতেই জানতে পারবা। তের পাশে জাংকুক শুয়ে পড়ে, দুজনই হাঁপাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জাংকুক উঠে পড়ে এবং ফ্রেশ হয়ে আসে। জাংকুক এসে নিজের জামা কাপড় পরতে থাকে। তে উঠে বেডের সাথে ঢালান দিয়ে বসে, নিজের ফাঁকা গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়। জাংকুক ঘড়ির দিকে তাকিয়ে বলে, বেশ রাত হয়েছে, আজ যেতে হবে না, আমি স্টাডি রুমে আছি, কিছু লাগলে আমাকে ডেকো। জাংকুক তের গলায় একটি হামি দিয়ে চলে যায়। তে আবারও শুয়ে পড়ে এবং ভাবতে থাকে কিভাবে কি শুরু হয়েছিল এবং এর শেষ কোথায়। তে আর জাংকুকের মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের কোনো নাম নেই। না ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, না ওরা হাজব্যান্ড ওয়াইফ। তে তার চোখ বন্ধ করে সব প্রথম থেকে ভাবতে শুরু করে কিভাবে 6 মাস আগে জাংকুকের সাথে তার পরিচয় হয়েছিল। হোয়াট দ্য, সরি স্যার, সরি, আই এম রিয়েলি সরি, আমি আসলে দেখিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জাংকুক তের মুখে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ওয়াশরুমে চলে যায় তার গায়ে পড়া কোল্ড কফিটি পরিষ্কার করতে। তে একটা ক্যাফেতে পার্ট টাইম জব করে, আর আজ সেখানেই জাংকুক একটা মিটিংয়ে গিয়েছিল। তে হাতে একটা কফির কাপ নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। জাংকুক ফোনে কথা বলতে বলতে এদিক দিয়ে আসছিল, তখনই সে তের সাথে ধাক্কা খায়। যদিও এটা জাংকুকের দোষ, তাও তেই ক্ষমা চায়। জাংকুক ওয়াশরুমে গিয়েও তের কথা ভাবতে থাকে। মেয়েটা অপরূপ সুন্দরী, আমি আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি বা অ্যাট্রাকটিভ ফিল করিনি কোনো মেয়েকে দেখে। তারপর জাংকুক ফ্রেশ হয়ে বাহিরে আসে, তবে সে তেকে কোথাও দেখতে পায় না। সে ক্যাফের বাহিরে আসতেই হঠাৎ, স্যার তুমি সেই না যে, হ্যাঁ স্যার, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ আপনি একটু ম্যানেজারকে বলুন যাতে আমাকে আবার কাজে নেয়, প্লিজ স্যার আমাকে আবার যাতে কাজে নেয়, প্লিজ স্যার আপনি একটু বলে দিন, আমার জন্য এই জবটা অনেক ইম্পর্টেন্ট স্যার, স্যার আমার মা অনেক অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট স্যার, প্লিজ স্যার। জাংকুকের সামনেতেই হাত জোর করে। আচ্ছা থামো তুমি মিস তেই, কিম থেয়ং। আচ্ছা মিস কিম থেয়ং, আমি বলে দিচ্ছি। জাংকুক ক্যাফের ম্যানেজারের সাথে কথা বলে এবং তেকে আবার তার কাজটা ফিরিয়ে দেয়। জাংকুক তার গাড়িতে বসে আছে। উফ জাংকুক, তুই শুধু ওই মেয়েটার কথা কেন ভাবছিস? তুই মেয়েটার কথা ভাবতে পারিস না, মানছি মেয়েটা অনেক সুন্দরী, তাই বলে না না জাংকুক এসব ভাবিস না, মেয়েটা হয়তো তার জবটা বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছে। টাইম স্কিপ, এভাবেই দিন কাটতে থাকে। জাংকুক কেন জানি প্রায়ই ওই ক্যাফেতে যায় এবং দূর থেকে তেকে দেখতো। এরকম একদিন জাংকুক সেই ক্যাফেতে গিয়ে কিছু একটা অর্ডার করে, যেটা তেই দিতে আসে। ও মিস তেই, গুড মর্নিং স্যার, কেমন আছেন? ভালো, তোমার সাথে কি বসে কথা বলা যাবে? স্যার আমাদের তো বসে কথা বলার নিয়ম নেই, মানে নিষেধ। ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজারের সাথে কথা বলে নেব। ওকে স্যার, বলুন। আগে বসো তো। তেই জাংকুকের সামনে চেয়ারে বসে পড়ে। তুমি কাজ করো, তোমার বাবা নেই, তুমি পড়াশোনা করো না? স্যার আমি এবার অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আর আমার বাবা নেই। যখন আমার বয়স 9 বছর তখন আমার বাবা মারা গিয়েছে, আর মা তখন থেকে আমাকে একা বড় করে তুলেছে। তবে কিছু মাস হলো মার হার্টে কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তারপর থেকে আমি কাজ করি। জাংকুকের এসব শুনে খুব খারাপ লাগে। তেই তুমি কি আমাকে চিনো? না স্যার, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি স্বনামধন্য কেউ একজন হবেন। আমি জিয়ন কোম্পানির সিইও। এটা শুনে তে অনেক অবাক হয় এবং তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার তোমার জন্য একটি কাজের অফার আছে। কি কাজ স্যার? আমার কোম্পানির জব। বাট স্যার আমি সব দেখে নেব, তুমি যদি রাজি থাকো তাহলে সব নিয়ে কালকে চলে এসো।
আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। সত্যি স্যার, আমি করতে পারবো? তুমি তোমার সব কাগজপত্র নিয়ে চলে এসো, তুমি অবশ্যই করতে পারবে। ওকে স্যার। তের মুখে হাসি দেখে জাংকুক অনেক খুশি হয়। তারপর জাংকুক তার এক কোম্পানিতে থেকে জব দেয়। বেশ ভালোই চলছিল সব কিছু। জাংকুক তো দিন দিন তের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছিল, তবে তার পাশের কিছু ঘটনার কারণে কোথাও যেন একটা বাধা ছিল। জাংকুক একটা মিটিংয়ের জন্য একটি নাইট ক্লাবে যায় কিছু বিজনেস পার্টনারদের নিয়ে। তারা কথা বলছিল, তখন তার চোখ পড়ে দূরে একটি মেয়ের দিকে। প্রথমে সে ততটা খেয়াল করে দেখেনি, পরে যখন ভালোভাবে দেখে রাগে তার চোখ লাল হয়ে ওঠে। তার হাতের ওয়াইন গ্লাসটা শক্ত করে চেপে ধরে জাংকুক। তে ড্রিঙ্ক সার্ভ করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ তার হাতে টান পড়ে, কেউ একজন তাকে দেওয়ালের সাথে পিন করে নেয়। কে? আমি। স্যার আপনি? তোমাকে তো আমি ভালো মনে করছিলাম, বাট তুমি, ছি, আমি আগে জানলে তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়েকে। স্যার আপনি আমাকে আর যাই বলতে পারেন, কিন্তু অন্তত আমার চরিত্রের দিকে হাত দেবেন না, আর চরিত্র নিয়ে কথা বলবেন না। হ্যাঁ তাই তো দেখতেই পাচ্ছি, তাই তো নাইট ক্লাবে। জানতে চান না আমি এখানে কেন এসেছি? তাহলে শুনুন, আমার মার কিছুদিন পর একটা অপারেশন, যার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আমি এখানে এসেছি, না হলে আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। বলেইতেই জাংকুকের হাত ঝটকা দিয়ে সরিয়ে চলে যেতে নেয়। তবে জাংকুকের একটা কথাইতেই থেমে যায়। আমি তোমার আর তোমার মার দায়িত্ব নেব, তবে আমার একটা শর্ত আছে। তে ঘুরে তাকায়। কি শর্ত? আমার ফেক গার্লফ্রেন্ড হও। মানে? জাংকুক তেকে টান দিয়ে নিজের কাছে আনে। তে সামনে থাকা চুলগুলো সরিয়ে কানের মধ্যে গুজে দেয়। মানে আমাদের মধ্যে সব হবে, লাইক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয়, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তবে এর পরিবর্তে আমি তোমাদের দায়িত্ব নেব, তোমার মাকে আমি সুস্থ করে তোমার ঘরে তুলে দেবো আবার। তে এসব শুনে একটি ঘরের মধ্যে চলে যায়। একদিকে তার মার জীবন, যে মা কিনা বাবা মারা যাওয়ার পর তাকে আগলে রেখেছে, অন্যদিকে তার সব থেকে দামি জিনিস, যেটা কিনা তার ফিউচার হাজব্যান্ডের জন্য সে তুলে রেখেছিল, সে দুটানায় পড়ে গিয়েছে। জাংকুক যে এরকম একটা কথা বলবে সে কখনোই ভাবেনি। আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আজ রাতটা তোমার কাছে সময় আছে, সকালে এসে অফিসে আমাকে জানাবে তোমার উত্তরটা কি। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। পরের দিন তে অফিসে গিয়ে জাংকুককে জানায় সে তার প্রস্তাবে রাজি, আর এভাবেই সব শুরু হয়। এসব ভাবতে ভাবতেই তেই কখন যেন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে উঠে দেখে জাংকুক অফিসে চলে গিয়েছে। তে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুলে চিরুনি করতে থাকে। হঠাৎ তার একটা কথা মনে পড়ে, যেটা জাংকুককে সে আগের দিন রাতে বলতে ভুলে গিয়েছিল। আর 7 দিন পরেই তো মা হসপিটাল থেকে চলে আসবে, আর আমি তো আর এভাবে সবসময় জাংকুকের বাসায় এসে থাকতেও পারবো না। না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে আবার একটা জব খুঁজতে হবে। উফ, আমি কেন জাংকুকের প্রতি এত উক হয়ে যাচ্ছি? ও তো শুধু আমাকে দিয়ে ওর শরীরের চাহিদা মেটাচ্ছে, এছাড়া আর কিছুই না। ওর কি আমার প্রতি আর কোনো ফিলিংস আছে বা আদৌ জন্মাবে? আমি যে জাংকুককে ভালোবেসে ফেলেছি, এটা আমি ওকে কিভাবে প্রকাশ করব? না তুই এসব করবি না। তুই বামুন হয়ে চাঁদে হাত দিতে পারিস না, বারাস না ওইদিকে। হ্যাঁ, আমি এসব করবো না, আমি আর এসব নিয়ে আর ভাববো না, আর আমি কোনোদিন বিয়েও করবো না। আমার আর ওইসবের প্রতি আর কোনো প্রতি ইন্টারেস্ট নেই। পরের দিন তে জব খুঁজতে একটা ক্যাফেতে যায়। ইন্টারভিউ শেষ করে বের হতে যাবে, তখন তার চোখ পড়ে একজনের উপর। কেন জানি না তের অনেক রাগ উঠে যায়। সে সরাসরি সেখানে যেতে থাকে। অপরদিকে জাংকুক তার চাচাতো বোন জিমিনের সাথে ক্যাফেতে বসে কথা বলতেছিল। জিমিনের হবু হাজব্যান্ড সুগা, যে কিনা জাংকুকের ফ্রেন্ড, তার বার্থডে সারপ্রাইজের জন্য প্ল্যান করতেছিল। জাংকুক আর জিমিন অনেক হেসে হেসে কথা বলতেছিল। জাংকুকের কোনো ভাই বোন নেই বলে সে জিমিনকে অনেক স্নেহ করে এবং আদরও করে। হঠাৎ, শাকচুন্নি, তুই জাংকুকের সাথে কি করছিস? হ্যাঁ, ছেলে দেখলে গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে না? তে কি হচ্ছে?
ছাড়ো ওকে, ও চুল ছাড়ো। একদমই না, তোর সাহস কত! জাংকুক তেকে একটা থাপ্পড় মারে, যার ফলে তে জিমিনকে ছেড়ে দেয়। জাংকুক জিমিনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। জিমিন, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তে তো অশ্রু ভেজে চোখ নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আমি ওর হয়ে সরি বলছি তোকে। ঠিক আছে, বাট ওকে। আমি তোকে পরে বাসায় গিয়ে সব বলবো। হ্যাঁ, এখন এসব কাউকে বলিস না। ঠিক আছে। জিমিন চলে যায়। জাংকুক তের হাত শক্ত করে ধরে তার গাড়িতে এনে বসায়। পাগল হয়েছে তুমি? এমনটা কেন করলে? তুমি ওই মেয়েটার সাথে কেন? আর তুমি ওর জন্য আমাকে থাপ্পড় মারলে? সেটা আমার ইচ্ছা, আমার যার সাথে মন চাই তার সাথে আমি থাকবো, তাতে তোমার কি? হ্যাঁ, কি হও তুমি আমার? জাংকুক, তুমি শুধু আমার সাথে টাকার বিনিময়ে কাজ করো। হ্যাঁ, ব্যাস, এতে আর কিছুই না। সো ইন ফিউচার কখনো আমার বিষয়ে নাক গলাবে না। জাংকুক তো রাগের মাথায় যা মুখে আসছিল তাই বলে দিচ্ছিল। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। অপরদিকে তের মন তো টুকরো টুকরো হয়েছে জাংকুকের এই খারাপ কথাগুলো শুনে। জাংকুক এভাবে তাকে বলতে পারলো? জাংকুক এভাবে তাকে ইনডাইরেক্টলি দেহ ব্যবসায়ী বলল? তার মানে এতদিনে এতটুকু ফিলিংসও তার মধ্যে কাজ করেনি। জাংকুক ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। তে কিছু নালে গাড়ি থেকে নেমে চলে যায়। জাংকুক আর বাধা দেয় না। তারপর সারাদিন কেটে যায়। তে আর জাংকুকের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি, না জাংকুক করেছে। পরের দিন সন্ধ্যাবেলা জাংকুকের অ্যাপার্টমেন্টের কলিং বেলটা শব্দে বেজে ওঠে। জাংকুক গিয়ে দরজা খুলে দেখে দেখে জাংকুকের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। কারণ আজকের তে আর আগের দিনের তের মধ্যে এক আকাশ সমান পার্থক্য। দেখেই মনে হচ্ছে তে অনেক কান্না করেছে, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। কিছু খায়নি দেখে মনে হচ্ছে। তে, তুমি ভেতরে আসো। জাংকুক সেদিন যে কথাগুলো বলেছিল সেটার জন্য তারও খুব খারাপ লাগছিল। সেও চাচ্ছিল তের সাথে দেখা করতে। তে এসে সরাসরি বেডরুমে চলে যায়। বেডের উপর বসে পড়ে সে। আই এম সরি, আমার সেদিন সত্যি কথাগুলো বলা উচিত হয়নি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে, আমিও সরি, আমার ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আসলেই তো আমি কে হই যে ওইভাবে কথা বলবো? আমার কি ওইভাবে কতটা সাজে? তের মুখে এসব শুনে জাংকুকের অনেক খারাপ লাগে। আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে তে তার দিকে আসে আগের মতো মায়া মুখ দিয়ে কথা বলছে না, না জাংকুকের দিকে ভালোভাবে তাকাচ্ছে। তে, আমার দিকে তাকাও। জাংকুক তের পাশে বসে তার গলায় হাত রাখে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের জামা কাপড় খুলতে থাকে। কি করছো? যেটা করার জন্য এখানে আসি এবং টাকা পাই। তেই, যা করবা তাড়াতাড়ি করো, আমার বাসায় যেতে হবে। তেকে জাংকুক আটকায়। কি হলো? কিছু না। তাহলে কি আজ? একটা কথা আমি সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। কি? কতদিন করতে হবে আমার এইসব? মানে 5 দিন পর মা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে। বাহ, সে তো ভালো কথা। তাই আমি ভাবছিলাম আমাকে আর এসব আর কতদিন করতে হবে, কারণ আমি আর চাচ্ছি না আমার মা এসব বিষয়ে কিছু জানুক। আর এসব থেকে আমিও বেরিয়ে আসতে চাই। তুমি এসব কি বলছো? তুমি আমাকে জানিও। আমি এখন আসি। জাংকুককে কিছু বলার সুযোগ না দিয়ে তেই চলে যায়। জাংকুক রাগের চোটে তার পাশে থাকা একটি ফুলদানি নিয়ে আছাড় মারে। তে তাকে ছেড়ে দেবে বা তেকে ছাড়া তাকে থাকতে হবে এটা ভাবতেই তার কেন জানি অনেক রাগ উঠছে। তার কেন এমন ফিলিংস হচ্ছে সে নিজেও জানে না। না, আমি কি তাহলে তেকে ভালোবেসে ফেললাম? না, এটা সম্ভব না। ভালোবাসা নামক জিনিসকে আমি বিশ্বাস করি না। আই হেট লাভ। ওটা শুধু মানুষকে কষ্ট দিতে পারে, ওটা একটা অভিশাপ। সব চাহিদাই মানুষের শরীর দিয়েই হয়। এভাবে আরো 2-3 দিন কেটে যায়। জাংকুককে তে ইগনোর করতো। ওর কাছে গেলেও আগের মতো জাংকুকের সাথে আর কথা বলতো না, যেটা জাংকুকের একদমই পছন্দ করতো না। এরকমই একদিন জাংকুক তের ক্যাফেতে যায়, যে ক্যাফেতে তে জব করে, তের সাথে দেখা করতে। তবে সেখানে গিয়ে যা দেখে তাতে তার মাথায় রাগ চড়ে বসে। সে দেখে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে।
তোর সাহস তো কম না, তুই অন্য ছেলের সাথে কথা বলছিস। জাংকুক তেকে কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে যায়। জাংকুক তেকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, নিয়ে এসে তেকে এক প্রকার বেটে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জাংকুক তাহলে এটাই হচ্ছে মেন রিজন আমাকে ইগনোর করার। নতুন মারপে মাগিগিরি শুরু করে দিয়েছিস আর আমাকে ইগনোর করছিস, হ্যাঁ, আর দোহাই দিচ্ছিস মার। তো কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা বলবে আমি তাই? তোমার কথায় আমি ভালো, তোমার কথায় আমি চরিত্রহীন? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই মানবো? তোমাকে আগেই বলেছি জাংকুক, তুমি আমার চরিত্র সম্পর্কে কখনো কথা বলবা না। তাহলে ও কে ছিল? যে হোক, তাতে তোমার কি? হ্যাঁ, মনে আছে জাংকুক, তুমি সেদিন আমাকে একটা কথা বলেছিলে, কে হই আমি তোমার? আমি শুধু টাকার বিনিময়ে কাজ করি। আজ আমি সেম কথাটাই বলছি, কে হই আমি? তো এই শোন, তুই টাকার বিনিময়ে কাজ করিস বা ফ্রি, তুই শুধু আমার, তোকে টাচ করার অধিকার শুধু আমার আছে। জাংকুক ছাড়ো আমাকে, তুই ওই ছেলের সাথে আর কথা বলবি না তেই, সেটা আমার ইচ্ছা। তে তুই, উফ জাংকুক তুমি কেন? কারণ আমি তোর প্রতি আসক্ত হয়ে পড়েছি, আমার সহ্য হয় না তোকে অন্য কারোর সাথে ভাবতে। এ কেমন আসক্তি তোমার, যেখানে তোমার কাছে শরীরের চাহিদাই সব? কেন এটাই সব ছেলে মেয়ে চায় না? সব মেয়ে এটাই চায় না? এদের পাশাপাশি জীবনে ভালোবাসারও প্রয়োজন আছে। তাহলে ও কেন আমার সাথে এমনটা করেছিল, যার জন্য আমি ভালোবাসা নামক জিনিসটাকে জীবনের অভিশাপ বলে মনে করি? কে? জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুনে, যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমার সাথে একটি মেয়ের সম্পর্ক তৈরি হয়। আমি তার নাম নিতে চাই না, বেশ ভালোই চলছিল আমাদের মধ্যে সম্পর্ক। আমার একটা ইচ্ছে ছিল, আমি যে পর্যন্ত বিয়ে না করছি সে পর্যন্তকে আমি টাচ করব না, বাট ও সবসময় ওর কাছে রাখতে চাইতো আমাকে। হঠাৎ বাবার কোম্পানিতে অনেক বড় লস হয়, বাবার সাথে সাথে আমিও বিজনেসের হাল ধরতে হয়, ফলে আমি তাকে সময় দিতে পারতাম না। আমি জানতাম না যে তার চাহিদা ছিল, এর জন্যই সে আমার উপর চিট করে, তাও আবার আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে। সেদিনের পর থেকে আমি ভালোবাসা নামক জিনিসকে অবিশ্বাস করতে শুরু করি। আমার কাছে ভালোবাসা মানেই চাহিদা। বলতে বলতে জাংকুকের চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। তেই আলতো করে সে পানিগুলো মুছে দেয় এবং সেখানে একটা হামি দেয়। আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো জাংকুক? তেই, জাংকুক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে নিরাশ করব না, প্রমিস। জাংকুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। 2 বছর পর। তেই আস্তে, তুমি অসুস্থ, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। তেই বোঝার চেষ্টা করো, এবার থামো। তুমি এখন একা না, তোমার সাথে তোমার পেটের ভিতর আরো 2 জন বেড়ে উঠছে। তেই প্লিজ। জাংকুক, আমার সারাদিন শুয়ে বসে থাকতে একদম ভাল লাগে না, একদম বোর লাগে, একটু হাঁটতে দাও আমাকে প্লিজ। এই তেই, তুই কি বসবি নাকি আমি? এখন তো কিছু বলতেও পারবো না। জাংকুক, বাবা মা কবে আসবে? আমি আজ পর্যন্ত ওনাদেরকে সামনাসামনি দেখলাম না, শুধু ফোনেই কথা বলছি। ওনারা এই মাসের শেষেই চলে আসবে। শোনো, আসার সময় না আমার জন্য এতগুলো চকলেট আনতে বলবে। আচ্ছা ঠিক আছে, আনতে বলবো, এখন তুমি রেস্ট নাও। আসলে জাংকুকের বাবা মা আরেম আর জিন দেশের বাইরে থাকতো কাজের বিষয় নিয়ে। এ সোফার উপর বসে কিছু একটা খেতে থাকে, জাংকুকও তার পাশে বসে। জাংকুক তের দিকে তাকিয়ে ভাবছে, সেদিন যদি সে তেকে সুযোগটা না দিত তাহলে হয়তো জীবনের এই অধ্যায়টা তার জীবনে আসতো না, না সে ভালোবাসা নামক জিনিসকে আবারও বিশ্বাসে পারত। জাংকুক এক হাত দিয়ে তের 6 মাসের বেবি বামকে আদর করতে শুরু করে।